পৃথিবীর যে প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভকামনা, ভালোবাসা। মধ্যপ্রাচ্যের অবস্থা ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। যুদ্ধ পরিস্থিতি বাড়ছে, মানুষের মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিভিন্ন সামরিক কেন্দ্র ধ্বংস হচ্ছে, বিভিন্ন বেসামরিক স্থান ধ্বংস হচ্ছে। অবশেষে আমেরিকার সেনাদেরকে বা মূল্যবান যন্ত্রপাতি মধ্যপ্রাচ্য থেকে দ্রুত ইউরোপে সরানোর কাজ শুরু করে দিয়েছে আমেরিকা। অর্থাৎ তারা মধ্যপ্রাচ্যে এখন নিজেকে নিরাপদ ভাবতে পারছে না। ইরানের ধোলাই খেয়ে তারা পালাবার পথ খুঁজছে। দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের প্রথম ধাপে আমি যে খবরটি দিতে চাচ্ছি সেটি হলো আ আমেরিকা তার কয়েকটি সামরিক ঘাঁটি থেকে সেনা এবং মূল্যবান সামরিক যন্ত্রপাতি, আকাশ প্রতিরক্ষা বলতে পারেন, রাডার সিস্টেম বলতে পারেন, ড্রোন, যুদ্ধবিমান ইতালিতে সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে বা ইতালিতে সরিয়ে নেয়া শুরু করেছে ইতিমধ্যে। আরো কয়েকটি ইউরোপের দেশের সাথে আমেরিকা কথা বলছে যেকোনো সময় সেখানে সেগুলো সরিয়ে নেবে। কারণ ইউরোপের অনেক দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, এটা আপনারা জানেন। তো কেন হঠাৎ করে আমেরিকা ইরানের ভয়ে পালাতে শুরু করেছে? তার অনেকগুলো কারণ খুঁজতে হবে। যে আমেরিকা বা সেন্টকম বারবার দাবি করছে তারা যুদ্ধে ইরানকে ধ্বংস করে দিচ্ছে, ইরানকে দুর্বল করে দিচ্ছে, সেই ইরানের ভয়ে তারা পালাচ্ছে কেন? এর আগের যে যুদ্ধটা ফেব্রুয়ারির ২৮ তারিখে শুরু হয়েছিল, সে যুদ্ধেও আমরা দেখেছিলাম যে আমেরিকা ১ম এ খুব বড়, বড় বাকওয়াজ করেছিল, অনেক বড়, বড় কথা বলেছিল। কিন্তু পরবর্তীতে দেখলাম এই আমেরিকাকেই পাকিস্তান, কুয়েত, তুরস্কের পা ধরে যুদ্ধবিরতি করাতে হয়েছে। তারা ইরানের কাছে নত হয়ে শেষ পর্যন্ত ইরানের শর্ত মেনে তারা এমওইউতে সিগনেচার করেছিল। পরবর্তী আবারও তারা যুদ্ধের মাঠে নেমেছে ইসরায়েলের প্ররোচনায়। এমনটি মার্কিন বিভিন্ন গণমাধ্যম দাবি করছে। কি ঘটছে আসলে? ইরান ইতিমধ্যে নজর দিচ্ছে তার কয়েকটা যুদ্ধের পরিকল্পনা, যে তাদের মানে বক্তব্য আসে সেখান থেকে আমরা যে পরিকল্পনাগুলো বুঝলাম একটু আপনাদের বিশ্লেষণ করে তুলে ধরছি। ধরেন আ সর্বশেষ আপডেট থেকে আমি আসছি। ইরান বলছে যুক্তরাষ্ট্র তাদের একটি নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে। আর আমেরিকা বলছে ইরানের নিউক্লিয়ার সাইডে তারা অ্যাটাক করেছে। এটা হলো আজকের কিছুক্ষণের আগের ব্রেকিং খবর। অর্থাৎ আমেরিকা ইরানের পারমাণবিক কেন্দ্রে আক্রমণ চালিয়েছে নতুন করে। আর ইরান বলছে যুক্তরাষ্ট্র একটি নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে। অন্যদিকে কুয়েত বলছে ২ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো একটি বিদ্যুৎ উৎপাদন ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছে ইরান। মানে ইরান তার আক্রমণে কুয়েতের মানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র মানে পাওয়ার হাউস বা পাওয়ার স্টেশন এবং পানি বিশুদ্ধকরণ ধ্বংস করে দিয়েছে আবারও। যেমনটি আমেরিকা করছে ইরানে, ইরান কুয়েতে তেমনটি করছে। জর্দানে অবস্থিত মার্কিন দূতাবাস একটি সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হুমকির কারণে নাগরিকদের আকাবা শহরের বিমানবন্দর বা সমুদ্র বন্দরে না যাওয়ার জন্য কঠোরভাবে পরামর্শ দিচ্ছে। জর্দানে একটি সামরিক স্থাপনা ইরানি হামলায় ২ মার্কিন সেনা নিহত, একজন এখনো নিখোঁজ এবং অন্যরা আহত হওয়ার পর এই সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই মৃত্যুগুলো খুবই দুঃখজনক ঘটনা এবং তিনি এর কঠিন প্রতিশোধ নেবেন। দর্শক, আমরা আরো কয়েকটি গুরুত্বপূর্ণ খবর জানিয়ে আপনাদেরকে একটু বিশ্লেষণে আসতে চাই। ইরানের পরমাণু শক্তি সংস্থা রবিবার জানিয়েছে যে মার্কিন হামলায় দেশটির দক্ষিণ পশ্চিমে নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করা হয়েছে। মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম সংস্থা এক্স মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি স্ট্যাটাস দিয়েছে আন্তর্জাতিক সুরক্ষা ব্যবস্থার অধীনে থাকা একটি শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনার উপর হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলছে এক্সে লিখে। আর হামলা সম্ভাব্য ক্ষয়ক্ষতির সম্পর্কে এটি আর কোনো বিস্তারিত এখনো তথ্য দিতে পারেনি। আমি জানাচ্ছি তুরস্কের একটি গণমাধ্যম থেকে এই বিবৃতি এমন এক সময় এসছে যখন এই অঞ্চলে উত্তেজনা বেশ বাড়ছে, যেখানে যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালাচ্ছে এবং তেহরানও এর জবাবে বিভিন্ন আরব দেশে আক্রমণ চালাচ্ছে। সেই সময়টিতে ইরানের পারমাণবিক কেন্দ্রে আবারও আক্রমণ ২ দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলবে। যুদ্ধ শেষ করে একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য পাকিস্তান ২ দেশের কাছে আবারও আবেদন করেছে, কিন্তু কেউ কানে নিচ্ছে না পাকিস্তানের কথা। এখন পাকিস্তান কি করবে? ইতিমধ্যে ইরান দাবি করছে ২৭ জুন থেকে আমেরিকা যে হামলা করেছে তাদের প্রায় ৫০ জন নিহত এবং ৫০০ জনের বেশি আহত হয়েছে ইরানেরই শুধু। পাশাপাশি জর্দান
তাদের জর্দান বলছে যে ইরান তাদের উপর এখনো ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে এবং জর্দানের সেনাবাহিনী আজকে তারা যে লাস্ট স্টেটমেন্ট সেখানে বলছে দেশটিতে বিমান হামলায় তাদের সাইরেন বাজানো হচ্ছে জনগণকে সতর্কতার জন্য। দেশের ভূখণ্ড লক্ষ্য করে আসা 3টি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি করছে জর্দান। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেট্রোর মাধ্যমে প্রচারিত এক সামরিক বিবৃতিতে বলা হয়েছে রাজ্যের একটি প্রত্যন্ত অঞ্চলে 4র্থ ক্ষেপণাস্ত্রটি পড়েছে। এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কে বলছে? জর্দান। ইরান যে হামলা করছে তাতে নাকি কোনো খবর, তারা কোনো ক্ষয়ক্ষতির খবর পায়নি। দর্শক, জর্দানের একাধিক অংশে সাইরেনের শব্দ শোনা গেছে। অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা বলছেন লোহিত সাগর তীরবর্তী শহর আকাবার ওপর বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অর্থাৎ দুই রকম তথ্য আসছে দুই পক্ষ থেকে। দর্শক, আসেন কয়েকটা বিশ্লেষণে আসি, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বিশ্লেষণ যেগুলো। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি রয়েছে, এই সম্ভাব্য যতটুকু তথ্য পেয়েছি 19টির মতো মার্কিন ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। আমেরিকার 19টি মার্কিন ঘাঁটি রয়েছে, এর মধ্যে 8টি স্থায়ী ঘাঁটি রয়েছে আমেরিকার। ইরান ইতিমধ্যে প্রত্যেকটি ঘাঁটিকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। তো এর মধ্যে বলা হচ্ছে যে কেবল আরব আমিরাতে মার্চ মাস পর্যন্ত, এই নতুন হিসেব বাদ দেন, মার্চ মাস পর্যন্ত ইরান ব্যালিস্টিক মিসাইল মেরেছে 400-র উপরে, প্রায় 400-র মতোই ধরেন ব্যালিস্টিক মিসাইল শুধু আরব আমিরাতে মেরেছে ইরান। এবং বলছে যে তারা 1872টি ড্রোন অ্যাটাক চালিয়েছে আরব আমিরাতে ইরান। এটা আমি আজকের কথা বলছি না, মার্চ পর্যন্ত হিসেব। এবং তারা ক্রুজ মিসাইল অ্যাটাক চালিয়েছে 15টি। তো নতুন করে ইরান আরব আমিরাতকে হুঁশিয়ারি দিয়ে বলেছে প্রয়োজনে আরব আমিরাত এবার তারা একেবারে লন্ডভন্ড করে দেবে, মিশিয়ে দেবে মাঠের সাথে। তারা বলছে দুবাইকে আর দুবাই রাখবো না যদি দুবাই পর্দার অন্তরাল থেকে ষড়যন্ত্র করে। এবং তারা বলছে যে আমিরাতে রয়েছে প্রায় মার্কিন সেনাদের সংখ্যা প্রায় 5,000 মার্কিন সেনা রয়েছে আমিরাতে। এবং আমিরাতে, আরব আমিরাতে বা দুবাইতে, একমাত্র দুবাইতেই আমেরিকার 2টো ঘাঁটি আছে। এবং এই 2টো ঘাঁটি এখন মূলত ইরানের টার্গেট। দুবাইতে থাকা মার্কিন যে 2টো ঘাঁটি আছে, এই 2টি হলো এখন ইরানের মূল টার্গেট। এবং এখানে যে 5,000 মার্কিন সেনা আছে এদেরকে ইরানের মিসাইলের মাধ্যমে ঘিরে রেখেছে ইরান। বলা হচ্ছে যে প্রত্যেকটা টার্গেট লক করা আছে, ইরান যখন চাইবে এই সেনাদেরকে ওপারে পাঠিয়ে দেবে। এবং শুধু তাই নয়, ইরান সাথে সাথে এটিও বলছে তারা যে কোনো সময় বাহরাইন এবং কুয়েত দখলে নেমে পড়বে। স্পষ্ট করে বুঝিয়ে বলছি, যদি আমেরিকা ইরানে স্থল অভিযান চালায় সেক্ষেত্রে ইরান বাহরাইন এবং কুয়েতে স্থল অভিযান চালাবে, প্রয়োজনে দেশ দুটো দখল নেবে। কি ভয়ঙ্কর ব্যাপার কল্পনা করতে পারেন? যদি আমেরিকা ইরানের ভেতরে স্থল অভিযান চালায় সেক্ষেত্রে ইরান, বাহরাইন এবং কুয়েত এই 2টো মুসলিম দেশে স্থল অভিযান চালাবে, প্রয়োজনে দখল নেবে। এখন প্রশ্ন করবেন এটা কি সম্ভব? খুব ইজি বিষয়। কুয়েতে আমেরিকার 2টো ক্যাম্পে ইরান ব্যাপক, মানে 2টো ঘাঁটিতে ব্যাপক অ্যাটাক চালিয়েছে। একটি ক্যাম্প উদয়রিতে ব্যাপক অ্যাটাক করেছে। মানে মোটামুটি মার্কিন যেই সামরিক সরঞ্জাম আছে, প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন, যুদ্ধ বিমান বা তাদের যেই রাডার সিস্টেম, এগুলো মোটামুটি ধ্বংস করে ফেলেছে। আরেকটি আছে আবি আল সালিম ঘাঁটি, এটিতে তো সিরিজ অ্যাটাক চালাচ্ছে ড্রোন এবং মিসাইল দিয়ে ইরান, আপনারা কম বেশি প্রত্যেক দিনই খবর পাচ্ছেন। তো ইরান থেকে মাত্র 104 কিলোমিটার দূরে এই, মানে ইরান থেকে কুয়েতের মার্কিন ঘাঁটির দূরত্ব 104 কিলোমিটার। তো ইরান থেকে যে 104 কিলোমিটার, এটা মামুলি দূরত্ব। তো ইরান এখান থেকে খুব স্বল্প মাত্রার মিসাইল বা ড্রোন দিয়ে কুয়েতকে মোটামুটি একদম ছেঁড়া বেড়া, সবচেয়ে বেশি এখন মার খাচ্ছে কিন্তু কুয়েত। তো ওরা বলছে যে এই 104 কিলোমিটারের মধ্যে ইরান যে কোনো সময় ঢুকে পড়বে যদি কুয়েত আমেরিকাকে তার ভূমি, আকাশ বা স্থল ব্যবহার করে ইরানে আক্রমণের অনুমতি দিতে থাকে কন্টিনিউ, তাহলে ইরান যে কোনো সময় কুয়েতে ঢুকে পড়বে। কুয়েতকে শাসিয়ে দিয়েছে ইরান, বলছে যে কোনো সময় ইরানি সেনারা কুয়েতে ঢুকে পড়বে এবং ঢোকা মানে আর ফিরে আসবে না। ইরাক যেমন কুয়েত দখল করছে, সবাই এগিয়ে আসছে, এই সুযোগটি আর পাবে না। কারণ ইরাক আর ইরানের মধ্যে পার্থক্য আছে, এটা বুঝতে হবে। এবং
আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে তুমি যদি ইরানে স্থল অভিযান চালাও সেক্ষেত্রে ইরানও স্থল অভিযান চালাবে। কোথায়? কুয়েত, বাহরাইন, এই দুটো ছাড়া ইরানের নিকটবর্তী ধরেন আরব আমিরাত, এখানেও ইরান ঢুকে পড়বে। এগুলো ইরান ঢোকার মাত্র দেখবেন যে সেনাবাহিনী হাত পা গুটিয়ে উঠে পড়ে পালাবে। ইরাক যখন কুয়েতে ঢুকছিল মনে আছে? কুয়েতের সেনারা একটাও দাঁড়ায় না, উঠে পড়ে পালাইছে সব সাদ্দাম হোসেনের সময়। আর এখন তো ইরান আমেরিকাকে মাইট দিয়ে হিরো। তো ইরান যখন ঢুকবে এই দেশগুলো কোনো সেনাবাহিনী সামনে আর দাঁড়াবে না, সব পালাবে। তো বলা হচ্ছে বাহরাইনকে এবং কুয়েতকে যে তোমাদেরকে সর্বোচ্চ সতর্ক করছি আমরা, তোমাদের দেশ থেকে ইরানের ভেতরে হামলার বারবার ঘটনা হচ্ছে, আমরা সতর্ক দিচ্ছি, সতর্ক বার্তা দিচ্ছি, তোমরা অ্যাকসেপ্ট করছো না। এরপর ইরান তোমাদের দেশে ঢুকবে এবং স্থল অভিযান চালাবে, প্রয়োজনে সেই দেশগুলো দখলে নেবে। পাশাপাশি জর্দানে মার্কিন সেনারা ব্যাপক আকারে মার খাচ্ছে, ব্যাপক আকারে মানে ভয়াবহ মার খাচ্ছে। যদিও সংখ্যাটা তারা কমিয়ে বলছে, বলা হচ্ছে জর্দানে যে 2জন মার্কিন সেনা মারা গেছে, একজন নিখোঁজ, আরো প্রচুর সংখ্যক গুরুতর আহত রয়েছে। তো সেখানে এখন পর্যন্ত জর্দানে বিভিন্ন শহরে সাইরেন বাজছে, কারণ ইরানের মিসাইল সিরিজ একটার পর একটা ঢুকছে আর ড্রোন ঢুকছে, এইভাবেই মোটামুটি এই শহরগুলোকে কাঁপিয়ে তুলছে এখন ইরান। কিন্তু কয়েকটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে। আমেরিকা এখন টের পাচ্ছে যে ইরান যে মিসাইলগুলো ব্যবহার করছে, এই মিসাইলগুলো খুবই ভয়ঙ্কর মিসাইল, এবং আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা এই মিসাইলগুলো ইন্টারসেপ্ট করতে পারছে না। তাই ইরানের ভয়ে আমেরিকার সেনাদেরকে ইউরোপের বিভিন্ন ঘাঁটিতে সরিয়ে নিচ্ছে, তাদের যুদ্ধ বিমানগুলো সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। ইরান বলছে যে দুবাইতে তাদের তথ্য আছে, তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে, মার্কিন সেনারা দুবাইতে গুরুত্বপূর্ণ বিভিন্ন হোটেলে আশ্রয় নিয়েছে। ইরান বলছে প্রত্যেকটি খবর আমাদের কাছে আছে, যে কোনো সময় সেই হোটেলগুলো আমরা উড়িয়ে দেব, মানে পুরো হোটেল উড়িয়ে দেবে ইরান। বুঝতে পারছেন? মানে ইরানের কাছে রিয়েল টাইম ইন্টেলিজেন্স সব পৌঁছচ্ছে, স্যাটেলাইট ইমেজ চীন কন্টিনিউ সাপ্লাই দিচ্ছে ইরানকে, কোথায় কোথায় মার্কিন ঘাঁটিগুলো এখন আছে, কোথায় কোথায় কি করছে। অর্থাৎ চীন এবং ইরান এবং রাশিয়ান তাদের যে ইন্টেলিজেন্স গুলো, গোয়েন্দা মাধ্যমগুলো এখন প্রতি মুহূর্তে মধ্যপ্রাচ্যের আপডেট কাজ করছে। আমেরিকা কোথায় পালাচ্ছে, কোন হোটেলে যাচ্ছে, কোথায় গিয়ে মদ খাচ্ছে, সব জানে। তো ইরান যেখানে টার্গেট সেখানে মারতে পারছে। আজকে দুপুরে যে লাস্ট খবরটি দিয়েছিলাম সেখানে আপনাদেরকে আমি একটা খুব দুর্দান্ত খবর দিয়েছিলাম, সেটা কি? সেনকম বলছে ইরানের আমেরিকার যেই মানে সেন্ট্রাল কমান্ড, তারা বলছে ইরান এমন মিসাইল এখন ব্যবহার করছে এটা পূর্বে তারা করেনি। এই মিসাইলটি খুবই স্পিডে আসছে, এসে যখনই তারা ইন্টারসেপ্টর ব্যবহার করে বা ইন্টারসেপ্টর জন্য মিসাইল ছোড়ে, অ্যান্টি মিসাইল, তখন ইরানের এই মিসাইলটি তার গতিপথ পরিবর্তন করে ফেলে। গতিপথ পরিবর্তন করে এটা তার স্পিডকে আরো কয়েক গুণ বৃদ্ধি করে। যখন এটা বৃদ্ধি করে এটাকে আর কোনো ইন্টারসেপ্টের সুযোগ থাকে না, এবং টার্গেটে এত দ্রুত হিট করে, এত বেশি বিস্ফোরণ ঘটায় যে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। তো এই কারণে আমেরিকা তাদের প্রচুর মূল্যবান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সিস্টেম, সেনা, তাদের ড্রোন, তাদের যুদ্ধ বিমান গোপনে গোপনে বিভিন্ন জায়গায় সরিয়ে ফেলছে। আর ইরানও জানে কোথায় কোথায় সরাচ্ছে। ইরান বেছে বেছে সেই দেশগুলোকে টার্গেট করছে। এখন দুবাইকে সতর্ক করছে, দুবাইতে আজকে রাতে কেন অ্যাটাক হয়ে বসতে পারে, কারণ দুবাই যদি ইরানের কথা না শোনে। কুয়েত আর জর্দান আর বাহরাইন মার খাচ্ছে মোটামুটি ভালোভাবে। জর্দানটাকে একটু বেশি দেওয়া উচিত, এ কারণে এটা কোনো মুসলিম দেশের মধ্যেই পড়ে না, এটা হলো আমাদের মতো মুসলিম আর কি, বুঝছেন না ভাই? আপনি তো আর্জেন্টিনার পক্ষে কথা বলছেন, আর্জেন্টিনা তো নেতানিয়াহু সাপোর্ট করছে, তাই তো আপনি কাফের হয়ে গেছেন ভাই। নেতানিয়াহু যদি কালকে বাংলাদেশ সাপোর্ট করে আমি কাফের হয়ে যাবো? নেতানিয়াহু তো মিশরের পক্ষে আছে, নেতানিয়াহু তো আরবের পক্ষে আছে, নেতানিয়াহুর সাথে সবচেয়ে বেশি খাতির কাদের? আরব আমিরাত, বাহরাইনের সাথে, তাই না? তো সেই দেশগুলো আপনারা কাজ করতে যান কেন আরব আমিরাত, বাহরাইনে? ওই টাকাটা হারাম হয় না আপনাদের? হয় কিনা বলেন? যেখানে ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে, ইসরায়েলের সাথে সবচেয়ে বন্ধুত্ব, এবং ইসরায়েল ইরানের যুদ্ধের সময় আরব আমিরাতের নেতানিয়াহু, তাদের মোসাদ প্রধান, তাদের সেনা প্রধান কয়েকবার গোপনে সফর করে গেছে, এবং ইসরায়েলের প্ল্যান প্রোগ্রামে আরব আমিরাত ইরানে আক্রমণ করছে, আরব আমিরাত এবং সৌদি আরব। কার বুদ্ধিতে? ইসরায়েলের বুদ্ধিতে। তো ইসরায়েলের সাথে যদি এত মাখো মাখো প্রেম থাকে সৌদি আরবের, আরব আমিরাতের, বাহরাইনের, জর্দানে, তো সেই দেশে আপনারা চাকরি করতে যান কেন, কাজে যান কেন? নাজায়েজ হয় না আপনাদের? বা সেখান থেকে রেমিটেন্স এটা হারাম হয় না? ইসরায়েল
প্রেসিডেন্ট মেসিদের সাপোর্ট দিচ্ছে, যেন মেসির হারাম হয়ে গেছে। কি অদ্ভুত যুক্তি! খেলারকে আমরা একটু বিনোদন হিসেবে নিচ্ছি, আমরা মজা করতেছি, তর্ক বিতর্ক হচ্ছে, এটা আনন্দ। 1 মাসের আনন্দ শেষ, যে যার মতো আমরা আমাদের কাজে থাকবো। এটাকে কিভাবে যুক্তি দিচ্ছে? যদি ধর্মে আসেন, আমি ধর্মে আপনাদের সাথে বিশ্লেষণে আসেন, ধর্মে কে আসবেন? আর্জেন্টিনায় যে মুসলমানরা আছে তারা কোন পক্ষে আছে? আর্জেন্টিনা যে মুসলমানরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারছে, এবং আর্জেন্টিনা যে বাংলাদেশকে তাদের সেকেন্ড হোম বলছে, দেখেন বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যম আর্জেন্টিনা থেকে নিউজ প্রচার করছে, বিশাল বিশাল মসজিদ তৈরি হয়েছে সেখানে। মুসলমানরা খুব নির্বিঘ্নে সেখানে নামাজ আদায় করে এবং তাদের ধর্ম পালন করে। কখনো মুসলমানদের উপর হামলার ঘটনা ঘটেনি। আর্জেন্টিনায় বাংলাদেশকে তারা সেকেন্ড হোম বলছে। এই যে আমাদের সাথে একটা সম্পর্ক, মনে রাখবেন, কোন বিধর্মীকে কাফের আখ্যা দিয়ে দূরে ঠেলবেন না। ইসলাম বলে কি জানেন? ইসলাম বলে বিধর্মীদের সাথে সবচেয়ে বেশি বন্ধুত্ব করো এবং তাকে দাওয়াত পৌঁছে দাও। আপনার ব্যবহার আপনাকে অনেক মানে কি মানুষের হৃদয়ে পৌঁছে দেবে। আমি খেলার মধ্যে একটি সংবাদ দেখছিলাম, এক নারী জিউস ছিলেন, জিউস বোঝেন তো, তিনি মুসলিম হয়েছেন। তিনি ক্রিকেট, এই যে ফুটবল বিশ্বকাপ হচ্ছে, সেই ফুটবল বিশ্বকাপের গেটের সামনে গিয়ে কোরআন শরীফ এনে নিয়ে বসে আছেন, ফ্রি কোরআন শরীফ দিচ্ছেন। একজন জিউস মুসলিম হয়েছেন, তার বাবা মা তাকে ত্যাগ করছে, তার স্বামী তাকে ত্যাগ করছে, পরবর্তী তার বাবা মুসলিম হয়েছে, স্বামী আর হয়নি, তার বাবা মুসলিম হয়নি। সেই মেয়েটি মুসলিম হয়ে এখন খেলার স্টেডিয়ামের সামনে কোরআন নিয়ে বসে আছেন, প্রচুর কোরআন নিয়ে এবং বিভিন্ন ইসলামিক বই নিয়ে বসে আছেন। কেন? এগুলো মানুষকে ফ্রি দিচ্ছেন। যেভাবে তিনি কোরআন পড়ে মুসলিম হয়েছেন, বাকিরা যেন হয়। সেখানে একটা ছোট বুক লিস্ট তৈরি করছেন, প্রশ্নের উত্তর তৈরি করছেন, যে কেন আপনি মুসলিমকে ভালোবাসবেন না, কেন মুসলমানদের অপছন্দ করবেন, কেন মুসলমানদের সম্পর্কে জানবেন, এর অনেকগুলি প্রশ্ন তৈরি করা আছে। সেই বইটা পড়লে মানুষ মুসলমানদের সম্পর্কে অসাধারণ বিষয়গুলো জানবে। মুসলমানরা পুরো পৃথিবীতে ইসলাম প্রচার করছে তাদের ব্যবহার দিয়ে, তাদের আচরণ দিয়ে, বিনয়ী ভাবটা দিয়ে। আল্লাহ রাসূলের ব্যাপারে দেখেন, যার মুখ দিয়ে কখনো সে কাফের শব্দটা কাউকে বলে নাই। আর আমরা এত বেশি, রাসূলের চেয়ে বেশি মানে ধার্মিক। আপনারা মানে বিতর্কের জন্য কোথায় নিয়ে যান ধর্মটাকে? এখন আমাদের হুজুরদের মধ্যে আকীদা নিয়ে বেজে গেছে। আজকে দেখলাম অনেক জায়গায় হিন্দুরা পর্যন্ত শেখ হাসিনার সময় বলছিল যে মাদ্রাসার বন্ধ করতে হবে। আজকে দেখছেন না অনেক জায়গায় সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে। আমাদের মুসলমানদের জন্য বিপদ আসতেছে। যারা আকীদা নিয়ে প্রশ্ন করছেন, এদের নিজেদের আকীদা কিন্তু ঠিক নাই। ভালো করে খোঁজ নেন, এদেরকে মাসোহারা কে দেয়। আমি আবারও বলছি, বাংলাদেশে যারা আলেম আছেন, তাদের চেয়ে বড় বড় আলেমরা পৃথিবীর অন্যান্য জায়গায় ছড়িয়ে আছে। আপনারা তাদেরকে ফলো করতে পারেন। আমাদের এই দেশের এই মাজারপন্থী, দরগাপন্থী বা যারা এই আকীদা নিয়ে লড়াই করার লোক, এদের বাইরে একটা বিশাল মুসলিম উম্মাহ আছে। এটা বাংলাদেশের বাইরে আপনারা যারা থাকেন তারা বুঝবেন, যারা মধ্যপ্রাচ্যে আছেন তারা জানেন, যারা অন্যান্য মুসলিম দেশে আছেন তারা জানেন যে আমাদের দেশের ধর্ম পালনের বাইরের সাথে অনেক পার্থক্য। আমাদের দেশের পীর, বুজুর্গ, দরগা, এই জিনিসগুলোর মধ্যে ইসলামকে আটকে ফেলা হয়। আমি এগুলোর বিরুদ্ধে না, বলছি আটকে ফেলা হয়। ইসলাম যে আলাদা একটা মানে আমাদের জন্য একটা কনস্টিটিউশন, কোরআন, এটাকে বুঝতে দেয়া হচ্ছে না। মানুষকে কোরআনের কাছে না গিয়ে বলতেছে তুমি আমার কাছে আসো, মানে আমি আলেম, আমার কাছে আসুক, তাকে কোরআন তুলে দিতে হবে। ওই ব্যক্তি কোরআন পড়ুক, আপনি তো কোরআন না, আপনার ভুল আছে, ভ্রান্তি হতেই পারে। তাই আমার কাছে একটা খুব কষ্টকর বিষয় হলো কি জানেন, আমি যে কথাটা দিয়ে শেষ করতে চাই, মুসলমানদের খেলাফত, যেটা আব্বাসী খেলাফতের ইতিহাস আজকে দুপুরে একবার বলেছিলাম, ধ্বংস হয়েছিল কেন জানেন? পুরো পৃথিবী যখন কন্ট্রোলে মুসলমানদের, জ্ঞান বিজ্ঞানে বাগদাদ সেরা, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছিল এই বাগদাদে শুধু জ্ঞান অর্জনে। তখন এক মুসলমান আরেক মুসলমানের মধ্যে ফিতনা শুরু হলো কি, এই কাফের এই কাফের, এটা হালাল এটা হারাম, সুন্নি না শিয়া, এই যে দ্বন্দ্বগুলি শুরু হলো, এই দ্বন্দ্বগুলি মুসলমানদেরকে এমন ভাবে বিক্ষিপ্ত করলো, এই সময়টা হালাকু খান এসে পুরো বাগদাদকে ধ্বংস করে দিয়ে মুসলমানদেরকে মেরে রক্তের সাগর বানিয়ে দখল করে চলে গেছে। এখন আমাদের এই আকীদার হুজুরগুলো হলো সেই টাইপের, মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করতেছে। এরা মনে করে এরা পীর সাহেব, এরা পীর সাহেব না, এরা পীর সাহেব না, এরা ইবলিসের কাছাকাছি আত্মীয় স্বজন যারা আকীদা নিয়ে কথা বলে। এরা মুসলমানদের মূল পরিচয় নয়। এই দেশে একজনও নবী রাসূল আসে নাই। যেই দেশগুলোতে নবী রাসূলরা আসতেন, বড় বড় স্কলারের জন্ম হয়েছে, তাদের কাছে আমাদের দেশের অনেক স্কলাররা কিচ্ছু না। এরা ধর্ম ব্যবসা করছেন, অনেক মাজার ব্যবসা করছেন, পীর ব্যবসা করছেন। ডাইরেক্ট বলছি আমি, ইসলাম এখানে নেই।
ইসলাম, কোরআন এবং হাদিসের কাছে। আপনাদেরকে যারা বিভ্রান্ত করবে, সেই বিভ্রান্ত হবেন না। আপনার ঈমান। কারো কুপরামর্শ ধ্বংস হোক, এটা আপনি কেন করবেন? আপনি কোন জামাত বাদ দেন, চরমোনাই বাদ দেন, খেলাফত বাদ দেন, হেফাজত বাদ দেন। আপনি নিজে প্রকৃত মুসলিম হতে গেলে এবং হতে হলে কোরআন এবং হাদিসের কাছে যান। এগুলো আপনাকে জান্নাতে নেবে না। আপনি বিএনপি করেও জান্নাতে যেতে পারেন। আপনি আওয়ামী লীগ করেও জান্নাতে যেতে পারবেন। যদি আপনি কোরআন এবং হাদিসের মাধ্যমে হাদিস অনুসরণ করে আপনার জীবনকে পরিচালনা করেন। আবার ওইটা বলছি না যে আওয়ামী লীগের ওই লুটপাট, ধান্দাবাজি করলে আপনি আবার জান্নাতে যাবেন না। মানে বলছি আপনাকে যে রাজনীতি আপনাকে জান্নাতে নেবে না। আপনাকে নেবে আল্লাহর কোরআন, আল্লাহ রাসূলের হাদিসের অনুসৃত জীবন ব্যবস্থা। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।